প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে ডেইলি স্টাডির আজকে আরেকটা গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল বিশ্লেষণ করব। আমাদের যে ধারাবাহিক আয়োজনের একসাথে গ্রামার, ট্রান্সলেশনস, ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিংকে বেস করে যদি রিডিং প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রে নিউজ পেপার অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। ফ্রম অ্যাম্বিশন টু এক্সিকিউশন, এই যে এখানে বলা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা থেকে সম্পাদন সম্পন্ন, যে থেকে ফ্রম টু, যখন একটি নাউন থেকে যখন আরেকটি নাউন থেকে পর্যন্ত বোঝাবে, থেকে এবং পর্যন্ত ইন্ডিকেশন করবে, তখন আমরা একসাথে ফ্রম এবং টু ইউজ করতে পারি। ফ্রম এবং টু সর্বদা প্রেপোজিশন ফর নাউন হয়, অ্যাম্বিশন নাউন, এক্সিকিউশনও নাউন। দ্য রিয়েল টেস্ট অফ FY 2026-2027, এটা আর্থিক বছর 2026-27 সালে সবচেয়ে বাস্তবিক একটা বাস্তব একটি পরীক্ষার রিফ্লেকশন এখানে যেটা বলা হচ্ছে। যদি আমরা হেডলাইনটার মধ্যে যদি দেখি, এখানে কোনো ভার্ব পাচ্ছি না। এখানে যদি কোনো ভার্ব না পাই, আমরা বলতে পারি এটা একটা ফ্রেজ। কী ফ্রেজ বলবো? এটা একটা নাউন ফ্রেজ বলবো, কারণ কোনো কিছুর হেডলাইন আমরা নাউন ফ্রেজে লিখতে হবে। এখন এই যে হেডলাইনটাকে যদি বিশ্লেষণ করি, যেমন আগামীকাল হয়তো বাজেট পাস হতে পারে, সে বাজেট পাসকে কেন্দ্র করে এই হেডলাইনটা। এটা উচ্চাকাঙ্ক্ষা থেকে সম্পাদন, এখানে দুইটা কিওয়ার্ডস, একটা অ্যাম্বিশন আর একটা এক্সিকিউশন। সরকার আগে থেকে বলে এসেছে তাদের অনেকগুলো কি পয়েন্টস, বাজেট নিয়ে অনেকগুলো পজিটিভ সাইডস, তারা যে অ্যাসপাইরেশনস, তাদের যে এম, এখন হয়তো এখানে সরকার অনেকগুলো এমের কথা তুলে ধরবে এবং সম্পাদন সম্পূর্ণ হতে যাচ্ছে, আগামীকাল বাস্তবায়ন হতে যাচ্ছে। দুইটা কি পয়েন্ট, অর্থাৎ আমরা যখন একটা কিছু লিখব, ওই ভিতরে কি আছে সেটার মেইন কি পয়েন্টকে ভিত্তি করতে হবে দুই তিনটা ওয়ার্ডের মাধ্যমে। হেডলাইনটার ভিতরে কি পয়েন্ট থাকতে হবে, যেগুলোকে বলা হয় কি ওয়ার্ডস। তখন একটা রিডার, একজন পাঠক হিসেবে আমি বা আপনি বুঝতেই পারবেন ভিতরে কি আছে। ঠিক অনুরূপভাবে আমরা যখন কোনো একটা কিছু লিখতে যাব, আমরা যখন হেডলাইন লিখব, হেডলাইনটা এভাবে আমাদেরকে কি পয়েন্টগুলো হচ্ছে ড্র করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এখন দেখব বাজেটের ভিতরে লেখার ভিতরে বিস্তারিত কী আছে, সেটা আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। দ্য প্রপোজড ন্যাশনাল বাজেট, প্রস্তাবিত যে জাতীয় বাজেট ফর FY 2026-27, দ্য আর্থিক বছর 2026 এবং 27 সালের কথা বলতেছে। প্রোভাইডস, যেটা প্রদান করে, ভার্ব, এটা যদি ভার্ব হয়, সিঙ্গুলার ভার্ব, তাহলে এই যে দা থেকে একদম এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয়, তখন এটাকে আমরা বলবো একটা ফ্রেজ, কারণ এখানের ভিতরে কোনো ভার্ব নেই, ফাইনাইট ভার্ব নেই। যখন সাবজেক্ট যখন ফ্রেজ হবে, সেক্ষেত্রে আমরা নাউন ফ্রেজ বলবো। কি ইঙ্গিত দেয়? অ্যান ইন্ডিকেশন, একটি ইঙ্গিত বহন করে, অফ নিউলি ইলেক্টেড, নতুন সরকারের, নির্বাচিত সরকারের ইকোনমিক ফিলসফি, যেটা অর্থনৈতিক দর্শন, অ্যান্ড ডেভেলপমেন্ট প্রায়োরিটিস, যে অর্থনৈতিক উন্নয়নের যে অগ্রাধিকারগুলো, এই সমস্ত দর্শনগুলো নতুন সরকারের ইঙ্গিত প্রদান করে আমাদের এই বাজেটটা, এই প্রস্তাবিত বাজেটটা। মানে তাদের পজিটিভ, তারা এটা নিয়ে অনেক বেশি আশাবাদী। ক্যাবিনেট যারা আছে সরকার সবসময় পজিটিভটাই বলতেছে, বাজেটের ইকোনমিকে আমাদের চেঞ্জ করবে, এভাবে এটাকে বলা হচ্ছে যে ইন্ডিকেশন। এখন যদি কি প্রোভাইড, কি ইঙ্গিত দেয়, তাহলে এই যে ফুল, এই কথাটা ইঙ্গিত দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা অবজেক্ট। এবং অবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয়, সেটাও একটা নাউন ফ্রেজ। সাবজেক্ট অবজেক্ট সর্বদা হচ্ছে নাউন ফ্রেজ। ইট আইডেন্টিফাইজ ভার্ব, এটা চিহ্নিত করে 10 প্রায়োরিটি এরিয়াস। 10টা হচ্ছে যে এটা একটা কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার যদি ফ্লুরাল হয়, পরবর্তী নাউনটা হচ্ছে যে ফ্লুরাল হবে। 3টা অগ্রাধিকারমূলক যে ক্ষেত্র, ইনক্লুডিং, এটা একটা প্রেপোজিশন, যেটাকে ভার্ব প্লাস আইএনজি যখন প্রেপোজিশন হয়, তখন এটাকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। এরকম কতগুলো পার্টিসিপল প্রেপোজিশন আছে, যেমন কনসার্নিং,
কনসার্নিং, রিগার্ডিং, এটাও একটা পার্টিসিপাল প্রেপোজিশন, রিগার্ডিং। এরপর হচ্ছে দি ইনক্লুডিং, এটাও একটা পার্টিসিপাল প্রেপোজিশন। যেমন কোন কোন ক্ষেত্রগুলো? ইনভেস্টমেন্ট ল্যাড গ্রোথ, যে বিনিয়োগ চালিত প্রবৃত্তি, কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা অ্যান্ড হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবা, ইউনিভার্সাল সোশ্যাল প্রোটেকশন, সার্বজনীন যে সামাজিক নিরাপত্তা, ফাইন্যান্সিয়াল সেক্টর স্টাবিলিটি, যে অর্থনৈতিক যে ক্ষেত্র স্থিতিশীলতা, এনার্জি সিকিউরিটি, যে জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল ট্রান্সফরমেশন, যেটা সব কিছু হচ্ছে যে ডিজিটাল রূপান্তরকরণ, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, পরিবেশগত ব্যবস্থাপনা, অ্যান্ড অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশন, জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান, যেগুলি হুইচ আর ব্রডলি কনসিস্টেন্স উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কনসিস্টেন্ট উইথ মানে সামঞ্জস্যপূর্ণ, যেগুলো খুব যে ব্রডলি সম্প্রসারিতভাবে সামঞ্জস্যপূর্ণ, দ্য এ কান্ট্রিজ ডেভেলপমেন্ট নিডস, দেশের অর্থনয়ের, দেশের উন্নয়নের চাহিদার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। এখানে যদি আমরা কয়েকভাবে যদি গ্রামারটা যদি বিশ্লেষণ করি, অর্থটা তা বললাম। যেমন এই যে ফাইন্যান্সিয়াল অ্যাডজেক্টিভ, স্টাবিলিটি হচ্ছে দ্য নাউন, অ্যাডজেক্টিভ নাউন। তাহলে অ্যাডজেক্টিভ নাউন, যখন একটা ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, শেষের ওয়ার্ডটা যদি নাউন হয়, আগে যদি একাধিক অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তখন এটা একটা নাউন ফ্রেজ। প্রত্যেকটা এভাবে হয়েছে। এটা অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। দেখুন ট্রান্সফরমেট থেকে ট্রান্সফরমেশন, সাপোজ এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্টাল, কারণ অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, নাউনও করতে হচ্ছে বিদিত, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, ভার্ব থেকে। অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টেবল, অ্যাডজেক্টিভ নাউন। তাহলে প্রত্যেকটাই হচ্ছে দ্য নাউন ফ্রেজ, এবং এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার এভাবেই। তাহলে প্যারালাল স্ট্রাকচার যখন আমরা গঠন করব, প্রথম ফ্রেজটা যেভাবেই আছে, যেমন সোশ্যাল প্রোটেকশনস, অ্যাডজেক্টিভ নাউন, এটা সোসাইটি থেকে, সোশ্যালিজম থেকে সোশ্যাল, অ্যাডজেক্টিভ, প্রোটেক্ট থেকে প্রোটেকশন, ভার্ব থেকে নাউন। তাহলে আমার পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জটা আমাকে যেভাবে প্রয়োজন হয়, যেটাতে কনভার্ট করতে হয়, সেভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে আমাদেরকে কনভার্ট করতে হবে। না হলে আমি সেন্টেন্সটা হচ্ছে একটা মানে গ্রহণযোগ্য স্ট্রাকচারে রূপান্তর করতে পারবো না। তাহলে এখানে সেই গ্রহণযোগ্য স্ট্রাকচারটা কি? এখানে যতগুলো ফ্রেজ দেখা যাচ্ছে, প্রথমটা যেমন ইনভেস্টমেন্ট লেট, এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। গ্রো থেকে গ্রোথ, শেষের ওয়ার্ডটা নাউন হয় বিদায় গ্রো থেকে গ্রোথ করতে হচ্ছে। কোয়ালিটি এডুকেশন, তাহলে নাউন, অ্যাডজেক্টিভ। ইউনিভার্সাল, অ্যাডজেক্টিভ, পরবর্তীতে নাউন। এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সবগুলো নাউন ফ্রেজ কমা দিয়ে একই রকম, একই সমান্তরালে গিয়েছে। এটাকে বলা হচ্ছে দ্য প্যারালাল স্ট্রাকচার। আবার আরেকটা বিষয় যদি দেখি, আইডেন্টিফাই ভার্ব, তাহলে ইট থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে দেখতে প্রিন্সিপাল ক্লজ। আবার হুইচ মানে এখানে যে ক্ষেত্রগুলো, সে ক্ষেত্রকে ইন্ডিকেশন করেছে। তাহলে যখন কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড যে নাউনের পরিবর্তে বসে, সে নাউনগুলো যদি পাশাপাশি থাকে, তখন এটাকে রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউনের পরে যেটা আছে সেটা রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ সর্বদা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের। আর এখানে আরটা হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। ব্রডলি হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, কনসিস্টেন্ট হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, তাহলে এটা ফুলটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নিট হচ্ছে এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে, কারণ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, এটা ফুলটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে হবে, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত বিশাল, এটা একটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্স অনেকগুলো সেন্টেন্সকে চাইলে এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করছে, এটা বলা যেতে পারে। যেমন ফাইন্যান্সিয়াল সেক্টর, এখানে দেখেন একটা ক্লজ, একটা অনেকগুলো কথাকে একটা ক্লজে রূপান্তর করেছে। কীভাবে? প্রত্যেকটা ফ্রেজকে প্যারালাল স্ট্রাকচারের মাধ্যমে অনেকগুলো তথ্য, ইনফরমেশন একসাথে একত্রিত করে ফেলেছে। এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে গঠন হয়েছে সেটাও আপনাকে দেখতে হবে। একটা রিলেটিভ ক্লজ কীভাবে গঠন হচ্ছে সেটাও আপনাকে দেখতে হবে। এই বিষয়গুলো কখন রিলেটিভ ক্লজ গঠন করবেন, কীভাবে প্যারালাল স্ট্রাকচার হচ্ছে, এই বিষয়গুলো এভাবে যদি আপনি এখান থেকে এভাবে অ্যানালাইসিসের মাধ্যমে শিখে ফেলতে পারেন, আপনি প্র্যাকটিক্যালি রাইটিংয়ে খুব ইজিলি প্রয়োগ করতে পারবেন। এরপরে বলা হচ্ছে হাউ এভার, যাই হোক, অ্যাডভার্বিয়াল কানেক্টরস। কানেক্টরস কখন ইউজ করবেন?
তাহলে আগে পজিটিভের কথা বলেছি, তাহলে রাইটার হচ্ছে যে এখন হচ্ছে যে অনেক কিছু হচ্ছে যে মানে যে সরকার আশার বাণী শোনাচ্ছে সেটা কতটুকু বাস্তবায়ন। হঠাৎ রাইটারের একটা ডাউট আছে, রাইটার হয়তো অনেকগুলো রিস্কের কথা বলবে, ঝুঁকির কথা বলবে, তখনই আমরা হাউবার ইউজ করি। এই যে কানেক্টরকে বলা হয় লিঙ্কার্স, পূর্ববর্তী সেন্টেন্স পরবর্তী সেন্টেন্সকে অ্যাড করার জন্য বাক্যের আগে যে কানেক্টরগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল কানেক্টরস। ওয়েদার দ্য প্রপোজ ফিসক্যাল ফ্রেমওয়ার্ক, যে প্রস্তাবিত যে আর্থিক কাঠামো, ম্যাক্রো ইকোনমিক সামষ্টিক অ্যাজামশনস, যে যে অ্যাজামশন মানে যে বিষয়গুলা ধারণাগুলা সামষ্টিক অর্থনীতির, অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট থেকে ইমপ্লিমেন্টেশন, ভার্ব থেকে নাউন, যেটা বাস্তবায়ন যে সক্ষমতা, এ ওয়েদার এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ইন কনজাংশন। তাহলে আরটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব, তাহলে আমরা বলতে পারি এটার পরবর্তী এটা আছে, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব, দ্য প্রপোজ থেকে একদম ক্যাপাসিটি পর্যন্ত এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, বিশাল একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে অনেকগুলো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি, অনেকগুলো নাউনকে একটা নাউনে রূপান্তর করতে পারি। কীভাবে? নাউন ফ্রেজের মাধ্যমে। সাফিসিয়েন্ট আবার লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, যেটা পর্যাপ্ত টু ট্রান্সলেট দিস অ্যাম্বিশনস, এই ট্রান্সলেট ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ইনফিনিটিভ রূপান্তর করতে পারে। এই দিস অ্যাম্বিশন, দিসটা হচ্ছে যে ফ্লোরাল, পরবর্তী নাউনটা ফ্লোরাল হবে, এটা সিঙ্গুলার হচ্ছে যে দিস। এই উচ্চাকাঙ্ক্ষগুলোকে রূপান্তর করতে পারে ট্যানজিবল আউটকামস, যে বাস্তবায়নযোগ্য। এখানে ট্যানজিবল মানে স্পর্শযোগ্য, ট্যানজিবল মানে হচ্ছে যে বাস্তবায়ন, অর্থাৎ স্পর্শের সাথে এখানে বাজেটের সাথে একটা মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এখানে এটা একটা পার্সনিফাই করেছে, পার্সনিফাই করেছে। তাহলে বাস্তবায়ন যে ফলাফলে রূপান্তর করতে পারে। আবার এই যে এটা হচ্ছে যে একটা মেইন ক্লজ, ইজ দ্য রিয়েল কোয়েশ্চেন, এটাই হচ্ছে যে মেইন প্রশ্ন। এভাবে যদি বিশ্লেষণ করেন আপনি একাধারে অনেকগুলো ইংলিশের স্কিল অ্যাকুমুলেট করতে পারবেন। যে ইংলিশে যদি মাস্টারি করতে হয়, যে একদম প্রকাশের মধ্যে নিজেকে এগিয়ে নিতে চান, নিউজ পেপার পড়ার কোনো বিকল্প নেই। তাহলে আপনি কম্পিটিটিভ এক্সাম বিশেষ ব্যাংকে কিন্তু অন্যদের সাথে অনেক বেশি অ্যাডভান্স হবেন। ধন্যবাদ, আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন।